ইউরোপ থেকে বেরিয়ে ফিরছি। ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীল নদের দেশ অর্থাৎ মিশর দেশকে দেখতে গেলুম। প্রাচীন মিশর আর নেই, যে মিশরের অতীত কীর্তি, বিপুল সভ্যতা, বিচিত্র শিল্প গৌরব, দিগ্বিজয়ী রাজাগণ ও পরাক্রমশীল পুরোহিতবৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে, তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায়। তার পিরামিড ও দেব পূজার মন্দিরগুলি আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে। চিত্রে ও ভাস্কর্যে তাদের সন্তানদের আজও দেখা যায়। সেদিনকার নীলনদ আজও সেই একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে। কিন্তু প্রাচীন মিশরীদের একজন বংশধরও পৃথিবীর বুকে আজ বর্তমান নেই। একটা অত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল, তা ভাবলে রহস্য বলেই মনে হয়। আজ যাদের মিশরী বলে ডাকা হয়, তারা হচ্ছে এক সম্পূর্ণ নতুন ও আধুনিক জাতি। এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি ও গৌরবের নিদর্শ দেখলুম। মনটা কেমন যেন উদাস হয়ে গেল। কানার্কের মন্দিরের সামনে বসে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করল। হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করল। তারপর আমার আরও কাছে এসে চুপি চুপি বলল, হুজুর, মমি কিনবেন? খুব ভালো মমি। সেকালের নানা জিনিস কেনা ছিল আমার একটা মস্ত বাতিক। মমি কাকে বলে সকলে জানেন বোধহয়। প্রাচীন মিশরীরা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না। শেষ বিচারের দিন দেবতাদের কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয়। ওসিরিস হচ্ছেন শেষ বিচারকর্তা ও অমর জীবনের দেবতা। প্রাচীন মিশরীয় মানুষেরা মৃতদেহগুলিকে রাসায়নিক ওষুধের প্রভাবে নষ্ট হতে দিত না। কবরের ভিতরে সেই অক্ষয় দেহগুলোকেই তারা রেখে দিত, ওসিরিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে। এরকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহের নামই হলো মমি। পুরাতন সমাধি খুঁড়ে এমন অসংখ্য মমি পাওয়া গিয়েছে। পৃথিবীর সব দেশের জাদুঘরে ও খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এই রকম মমি আজও দেখতে পাওয়া যাবে। কলকাতার জাদুঘরেও একটি মমি আছে, যদিও সেটি আজ আর আস্ত নেই। অনেক দিন থেকে আমার একটা মমি কেনবার শখ ছিল। যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলুম, তার ভিতরে কিছু নতুনত্ব ছিল। এটি হচ্ছে একটি অত্যন্ত বামনের মমি। মাথায় 2.5 ফুটের বেশি হবে না। 4000 বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত। এরকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না। দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এই হেসে খেলে চড়ে বেড়াতে পারে। এই বামনের মমি নিয়ে সানন্দে ভারতগামী জাহাজে গিয়ে উঠলুম। লোকে বলে আমার বাড়িটা নাকি একটা ছোট্টখাট্ট মিউজিয়াম। অতীতের ও বর্তমানের নানান দেশের নানান অদ্ভুত জিনিস দিয়ে আমার বৈঠকখানাটি সাজানো। তারই মাঝখানে একটি গ্লাসের কেসের ভিতর আমি সেই বামনের মমিটিকে দাঁড় করিয়ে রাখল। মা তো রেগেই অস্থির। অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন, ছি 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 ছি, গেরস্থের বাড়িতে কোন দেশের কোন জাতের একটা শুকনো পচা মরা এনে রাখা? সংসারের অকল্যাণ হবে রে। অনেক বন্ধুও বিদ্রোহ প্রকাশ করল। কোনো কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পর আর আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হতো না। কিন্তু আমি সমান অটল। সকলকে বোঝাতে লাগলুম, কোনো ভয় নেই, মরা গরু ঘাস খায় না। 4000 বছর আগে যে মরেছে,
এই বিংশ শতাব্দীতে আর সে কাউকে ভয় দেখাতে পারবে না। কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে লাগলো। যখন মমিটা কিনেছিলাম তখন ওই বামন মূর্তির 2 চোখ ছিল বন্ধ, কিন্তু আজকাল দেখছি এর চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে। মাস 2 পরে সেই বামন সম্পূর্ণভাবে চোখ মেলে তাকালো। যদিও সেই চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণ নেই, তবুও এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমারও মনটা কেমন জানি খুঁতখুত করতে লাগলো। কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটায় আমায় বুঝিয়ে দিল, জলবায়ু পরিবর্তনের জন্যই এই ব্যাপার ঘটেছে। জলবায়ুর পরিবর্তনের দরজা জানালার কাঠ যেমন ফাঁক হয়ে যায়, এও তেমন আর কি। ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনে খটকা গেল বটে, কিন্তু কয়েকদিন পরে আরেক আশ্চর্য কাণ্ড ঘটল। অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়ে শুনলুম বাইরের ঘরে কিসের যেন শব্দ আসছে, যেন কেউ কোনো আলমারির কাচের ওপর ঘন ঘন করাঘাত করছে। উফ, কি ব্যাপার, বৈঠকখানায় চোর টোর ঢুকলো নাকি? ধর্মড়িয়ে বিছানার উপরে উঠে বসলাম। সঙ্গে সঙ্গে রাত্রি স্তব্ধতা ভেঙে আরো জোরে আরেকটা শব্দ হলো। ঝনঝন করে যেন একরাশ কাঁচ ভেঙে পড়ল। আমি আর স্থির থাকতে পারলুম না। চোর ধরবার জন্য দ্রুত পদে বাইরের ঘরে গিয়ে হাজির হলুম। তাড়াতাড়ি আলো জ্বাললুম, কিন্তু চোর টোর কিছুই দেখতে পেলুম না। কেবল গ্লাস কেসটা ভাঙা এবং বামুনের মমিটা ঘরের মেঝের উপরে উপুর হয়ে পড়ে রয়েছে। অবাক হয়ে গেলুম বটে, তবু মনকে এই বলে প্রবোধ দিলুম যে হয়তো কোনো গতিকে মমিটা ঢলে কাঁচের উপর এসে পড়াতে গ্লাস কেসটা ভেঙে এই ব্যাপার ঘটেছে। পরদিন গ্লাস কেসটাকে মেরামত করিয়ে মমিকে তার ভিতরে আবার রেখে দিল। কাউকে ব্যাপারটা জানানোর দরকার বলে মনে করলুম না। যদি বলি হাজার হাজার বছরের পুরনো মমি আমার গ্লাস কেস ভেঙে পালাবার চেষ্টা করেছে, তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে। সত্যি তো তা অসম্ভব। শরীরটা সেদিন ভালো ছিল না। সন্ধ্যার সময় রাতের আহারাদি সেরে নিয়ে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছিলুম। হঠাৎ দারোয়ান এসে জানালো একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে। আগন্তুকের একখানা কার্ড সে আমায় দিল। তাতে লেখা রয়েছে এমিন পাশা, কায়রো। বিস্মিত হলুম। ইজিপ্টের রাজধানী কায়রো, সেখানকার কাউকে আমি চিনি না। কে এই এমিন পাশা? আমার কাছে তার কি দরকার? যা হোক, দারোয়ানকে বললুম তাকে ভেতরে পাঠিয়ে দিতে। মিনিট খানেক পরে যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো, তাকে দেখবার কল্পনা আমি করিনি। মাথায় সে প্রায় 6.5 ফুট উঁচু, তার উপরে একটা ফেজ টুপি থাকার দরুন তাকে আরও বেশি লম্বা দেখাচ্ছিল। চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ। একটা কমফোর্টার দিয়ে প্রায় তার সারা মুখ ও গলা ঢাকা। তার ভিতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গালের সামান্য অংশ। পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট ও ইজের। আগন্তুককে দেখেই মনের ভিতরে কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি কি মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর যে সেদিকে তাকানো যায় না। চোখ নামিয়ে আমি বললুম, বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাশা, আপনার জন্য আমি কি করতে পারি? এমিন পাশা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, সুদূর কায়রো থেকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি সবিস্ময়ে বললুম, আমার এত সম্মানের কারণ কি?
এমিন পাশা সামনের টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, মিস্টার সেন, খামেনের মমি আপনার কাছেই আছে। খামেন? খামেনটা আবার কি? খামেন ছিল 4000 বছর আগে মিশরের এক বামন পুরোহিত। মাস কয়েক আগে খামেনি সমাধি থেকে তার মমিটা একটা বেদুইন চুরি করে। ওসিরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই। কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে। আমি বললুম, কিন্তু সেই মমিটা আমি টাকা দিয়ে কিনেছি। এমিন পাশা পকেট থেকে 1 তারা নোট বের করে বললেন, কত টাকা পেলে আপনি খামেনের মমিটা আবার ফিরিয়ে দিতে পারেন? আমি একটু বিরক্ত স্বরে বললাম, মমিটা বেচবো বলে তো আমি কিনিনি, টাকার লোভ আমাকে দেখাবেন না। এমিন পাশা তার 2 কনুই টেবিলের উপর স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমনভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, মিস্টার সেন, খামেনের মমির উপরে আপনার কোনো দাবি নেই। আমি হেসে বললুম, টাকা দিয়ে কিনেও ওর উপরে যদি আমার দাবি না থাকে, তবে দাবি আছে কার? অত্যন্ত গভীর স্বরে এমিন পাশা বলে, মিস্টার সেন, ও মমির উপরে কোনো মানুষের দাবি নেই। মমি টাকা দিয়ে কেনবার জিনিস নয়। ওসিরিস তাকে গ্রহণ করেছেন। আমি হেসে উঠে বললুম, ওসিরিস? সে তো সেকেলের রূপকথার দেবতা। এমিন পাশার সারা দেহের উপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ চেয়ারের উপর সিধে হয়ে বসে কঠিন কর্কশ্বরে তিনি বললেন, না, ওসিরিস রূপকথার দেবতা নন। আজকের এই দুদিনের সভ্যতার আধুনিক মানুষ অন্ধ আর ভ্রান্ত করে তুলেছে, তাই তারা এমন কথা বলতে সাহস করে। ওসিরিস হচ্ছেন সর্বশক্তিমান অমর জীবনদাতা। প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে। প্রত্যেক মানুষের আত্মা আর দেহ ওসিরিস গ্রহণ করে। শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তারই তত্ত্বাবধানে থাকে। ভূত, ভবিষ্যৎ, বর্তমানে তিনি ছাড়া আর কারোরই মানুষের মৃতদেহের ওপর কোনো অধিকার নেই। আমি অবহেলা ভরে বললুম, বেশ, তাহলে ওসিরিস নিজে এসে যেদিন দাবি করবেন সেদিন আমি খামেনের মমি তাকে ফিরিয়ে দেব। এমিন পাশা অচম্বিত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, নির্বোধ মানুষ, তাই নাকি? বলে তিনি এক টানে তার মুখের কমফোর্টার ও মাথার টুপি খুলে ফেললেন এবং চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত ও অসম্ভব দৃশ্য দেখল। এমিন পাশার কাঁধের উপর যেন মুখখানা জেগে রয়েছে, তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতো নয়। সে হচ্ছে হাজার হাজার বছর পুরনো অত্যন্ত বিশুষ্ক এক নরদেহ, অর্থাৎ ভীষণ মমির মুখ। মাথার উপর থেকে বিশীর্ণ মুখ, দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপাশ লটপট করে দুলছে এবং চিবুক থেকে তেমনি রুক্ষ শ্বাসগুচ্ছ বুকের উপর ঝুলে পড়ছে। এই মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি। এই হচ্ছে ওসিরিসের প্রস্তর মূর্তি মুখ। মাথা ঘুরতে লাগলো, সারা দেহ যেন অবশ হয়ে এলো। ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। সেই সময় আমি এক অদ্ভুত বিস্মিত অমানসিক কণ্ঠস্বরে শুনতে পেলাম, খামেন, 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 জাগ্রত হও, তুমি আবার জাগ্রত হও। যখন আমার জ্ঞান ফিরল, দেখলুম আমি সোফার উপর শুয়ে রয়েছি এবং মাথার কাছে বসে মা আমার মুখে চোখে জলের ঝাপটা দিয়েছেন। সব কথা আবার মনে পড়ে গেল। তাড়াতাড়ি উঠে বসল। মা উদ্বিগ্ন স্বরে বললেন, হ্যাঁ রে, তোর কি হয়েছিল বাবা? এখানে এত গোলমাল হচ্ছিলই বা কেন? আর ওই গ্লাস কেসটাই বা ভাঙলো কেমন করে? আমি এক লাফে উঠে দাঁড়িয়ে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার ভিতরে বামুনের সেই মমিটা
আর নেই। তাড়াতাড়ি ফিরে বললুম, মা, এখানে কাউকে দেখতে পেয়েছো? মা কিছুই বলতে পারল না। চেঁচিয়ে দারোয়ানকে ডাকলু। তার মুখে জানলুম ফটক দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এমিন পাশা বা সেই মমির কোনো পাত্তা পাওয়া গেল না। ঘরের মেঝে শুধু কুড়িয়ে পেলুম এমিন পাশা সেই টুপি, চশমা, কমফোর্টার জামা, ইজের ও এক জোড়া জুতো। আমি কি অসুস্থ দেখে কোনো বিশ্রী স্বপ্ন দেখেছি, না কোনো চোর ছদ্মবেশে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটাকে চুরি করে নিয়ে গেল? এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা খামেনের মমি। আমাদের আজকের উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে।